ঠিক আছে? তো আমাদের 2 নম্বর ক্লাস আজকে পেডাগজির। এখানে আমরা কি করব, আজকে আমরা বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষণে আমাদের যে গ্রামার বা ব্যাকরণ যেটা, সেটার কতটা কি গুরুত্ব রয়েছে সেই নিয়ে আমাদের একটা পেডাগজি চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, যেটার নাম রয়েছে ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা। তো সেই চ্যাপ্টারটা আমরা আজকে কমপ্লিট করব। ইংরেজিতেও হুবহু সেম তোমাদের একটা ইংরেজি পেডাগজিতেও সেম অধ্যায় রয়েছে। আজকে আমি আগের দিনও এটা বলেছি যে বাংলা পেডাগজিগুলো মন দিয়ে শুনে নাও, তাহলেই ইংরেজি পেডাগজি ক্লিয়ার হয়ে যাবে। ইংরেজি পেডাগজি ক্লাস তো তোমাদের হবেই। তো যদি ইংরেজিতে তখন বুঝতে অসুবিধা হয়, বাংলাগুলো তখন কনসেপ্টগুলো তৈরি হবে। ঠিক আছে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে প্রত্যেকের কাছে। তো দেখো, আমাদের প্রথম টপিক আজকের ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা। আমরা জানি ব্যাকরণ, ব্যাকরণ মানে কি? ব্যাকরণ মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ভাষার যে নির্দিষ্ট নিয়ম, ঠিক আছে, ভাষার যে নির্দিষ্ট নিয়ম কানুন, সেটাকেই আমরা ব্যাকরণ বলছি। ভাষার নির্দিষ্ট নিয়মকে আমরা ব্যাকরণ বলছি। ঠিক আছে, এই যে ব্যাকরণ শব্দ, এই শব্দটা আমাদের সংস্কৃত শব্দ থেকে এসেছে। যে কোনো ভাষার, যে কোনো নির্দিষ্ট ভাষা যেটার কথ্য এবং লিখিত রূপ আছে, অর্থাৎ মুখে বলা যায় এবং সেই সেই ভাষাকে এরকমভাবে আমি যেমন লিখেছি এরকমভাবে লিখে প্রকাশ করা যায়, সেই সমস্ত ভাষার নির্দিষ্ট একটি ব্যাকরণও থাকবে। এটি আমাদের প্রত্যেকের জানা আছে। ঠিক আছে, দেখো, ভাষা হলো একমাত্র পন্থা যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে বাইরে প্রকাশ করতে পারি। তাই সঠিকভাবে এই ভাষাকে শেখা এবং কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের শুধু ভাষাগত জ্ঞান থাকাই অপরিহার্য নয়, তার সাথে সাথে ভাষার নির্ভুলতার দিকেও নজর দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের জানতে হবে যে আমরা যে ভাষাটি শিখছি সেটি যাতে নির্ভুল হয়। ওকে, ব্যাকরণ শেখার উদ্দেশ্য কি, যদি এরকমভাবে প্রশ্ন দেয় যে শিশুদের ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য কি, বা তোমাদের ইন্টারভিউয়ের সময়তেও জিজ্ঞেস করে ইন্টারভিউ বোর্ডে যে বাংলা ব্যাকরণের ক্লাস কেন রাখা হয়, ভাষা পাঠ বলে যে বইগুলো রয়েছে প্রাইমারি বিদ্যালয়ে, তো সেগুলোর কি উপযোগিতা ইত্যাদি। তো সেই ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে ব্যাকরণ আমরা শিখি কেন। ব্যাকরণ শিখি আমাদের যে ভাষা, সেই ভাষাকে নির্দিষ্টভাবে শেখার জন্য, নির্ভুলভাবে তার প্রয়োগ করার জন্য। যেমন যদি তুমি ব্যাকরণ ছাড়া যদি কথা বলো, তাহলে কি বলবে যে ধরো তুমি কোনো একটা মনের ভাবকে প্রকাশ করাতে চাইছো, যে ধরো কালকে তোমার কি আছে, একটা এক্সাম আছে। ঠিক আছে, কালকে তোমার এক্সাম আছে, পরীক্ষা আছে। তো তুমি আজকের ডেটে বলছো, অর্থাৎ আজকে আমাদের 25 তারিখ। তো এই 25 তারিখে দাঁড়িয়ে তুমি কি বলছো, যে আমি কালকে এক্সাম দিতে যাব। এই কথাটি যখন বলছো, সেটা অবশ্যই ভবিষ্যৎ হিসাবে বলছো, যে আগামীকাল তুমি এক্সাম দিতে যাবে। ঠিক আছে, আমরা যখন বলছি কালকে এক্সাম দিতে যাব, তার মানে এই যাব কথা শুনেই আমরা বুঝতে পারছি যেটা ভবিষ্যৎকাল, তাই না? তো এবার এই যদি ভবিষ্যৎকালে যাব এর জায়গায় কেউ যদি যাব না বলে কালকে এক্সাম দিতে গিয়েছিলাম এই কথাটা বলে, তাহলে দেখো সেটা ভবিষ্যৎ থেকে অতীত হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ সেটা গতকালকে বোঝাচ্ছে তখন। যদি বলে যে কালকে এক্সাম দিতে গিয়েছিলাম, তার মানে সেটা গতকালের ঘটনা বোঝাচ্ছে। তো দেখো, ব্যাকরণগত ভুলের জন্য কিন্তু পুরো অর্থটা কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক আছে, তাই আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য শুধু ভাষা শিখলেই হবে না, ভাষার নির্দিষ্ট নিয়ম কানুনগুলোকেও জানতে হবে। এই যেমন আমরা এখানে দেখলাম। ঠিক আছে, তাছাড়াও আমরা জানি বিভিন্ন ছেদ জ্যোতিচিহ্নের যে সমস্ত ব্যবহার, পাঞ্চুয়েশন যেটাকে বলি আমরা, সেটাও আমাদের ব্যাকরণের মধ্যে পড়ে। সেটা একটা পাঞ্চুয়েশনের জন্যও যে কোনো অর্থ কিন্তু বদলে যেতে পারে। যেমন ধরো আমি যদি এখানে লিখি যে এখানে সাইকেল রাখিবেন না। ঠিক আছে, এরকমভাবে লেখা থাকে না বাস স্টপে, রাখিবেন না, রাখিলে জরিমানা হইবে। তো এই ধরো এই লাইনটা, এখানে পাঞ্চুয়েশন কিভাবে অর্থ পাল্টাচ্ছে দেখো। এখানে আমরা একটা দাড়ি দিলাম। এবার দেখো দ্বিতীয় দাড়ি যদি আমরা এখানে এই জায়গায় দিয়ে দিই, এই জায়গাতে, তাহলে দেখো মিনিংটা পুরোপুরি ঠিকঠাক দাঁড়াচ্ছে। এখানে সাইকেল রাখিবেন না, রাখিলে জরিমানা হইবে, অর্থাৎ তুমি যদি এই জায়গায় সাইকেল রাখো তবেই জরিমানা হবে। এবার দেখো একটা মজার ঘটনা, আমরা যদি এই পূর্ণচ্ছেদ বা দাড়িটাকে তুলে এই নায়ের পরে না বসিয়ে নায়ের আগে বসিয়ে দিই এখানে, তাহলে অর্থটা কেমন দাঁড়াচ্ছে? এখানে সাইকেল রাখিবেন, না রাখিলে জরিমানা হইবে। দেখো পুরো অর্থ পাল্টে গেল, তাই না? অর্থাৎ তুমি যদি সাইকেল না রাখো তাহলে তোমার জরিমানা হবে, মানে তোমাকে সাইকেল রাখতেই হবে।
তো এই যে দেখো, একটা পূর্ণচ্ছেদ বা দাঁড়ির জন্য কিন্তু সমগ্র বাক্যের অর্থ কিন্তু উল্টো হয়ে গেল পুরোপুরি। তো এইগুলো ব্যবহার জানতে গেলে শিশুদেরকে কোথায় আমরা দাঁড়ি দেব, কোথায় কমা দেব, কোথায় পূর্ণচ্ছেদ দেব, কিভাবে কোথায় কোন ক্রিয়ার কালকে ব্যবহার করে কথা বলবো, এই সমস্ত কিছুর জন্য আমাদের বাংলা ভাষার ব্যাকরণ জানা দরকার। এই যে ব্যাকরণ পাঠের কী কী প্রয়োজনীয়তা সেগুলো খুব শর্ট পয়েন্টে তোমাদের এখানে লিখে দিয়েছি আমি। দেখো, তো ভাষা হলো একমাত্র পন্থা যার মাধ্যমে আমাদের মনের ভাবকে আমরা বাইরে প্রকাশ করতে পারি। তাই সঠিকভাবে এই ভাষাকে শেখা, কাজে লাগানো আমাদের শুধু ভাষাগত জ্ঞান থাকা অপরিহার্য নয়, তার সাথে ভাষার নির্ভুলতার দিকেও নজর দিতে হবে। অর্থাৎ ব্যাকরণ ভাষাকে নির্ভুল করে, অর্থাৎ ভুলহীনভাবে ভাষার ব্যবহার করতে ব্যাকরণ সাহায্য করে। দেখো, এই নির্ভুলতা আসে ব্যাকরণ শিক্ষা থেকে। অনেক প্রাচীনকাল থেকেই ভাষা শিক্ষার সাথে সাথে গুরুকুলের ব্যাকরণ চর্চা ছিল। আমরা যদি বৈদিক যুগে যাই, সেখানেও সংস্কৃত ভাষার ব্যাকরণের চর্চা ছিল। ঠিক আছে। দেখো, আধুনিক শিক্ষা ব্যবস্থাকে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ব্যাকরণের শিক্ষাদান করা হয়। আচ্ছা, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বই কে লেখেন? এই প্রশ্নটির উত্তর তোমাদের যাদের জানা আছে একটু কমেন্টে লেখো। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের বই কে লেখেন? দেখি কার কার জানা আছে এটা। দেখো, বাংলা ভাষাতে, ঠিক আছে, অন্য ভাষায় নয় কিন্তু বাংলাতে। দেখো, আধুনিক শিক্ষা ব্যবস্থাকে শিশুদের প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ব্যাকরণের শিক্ষা দান করার জন্য অত্যাবশ্যকীয় একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সেখানে এই ব্যাকরণ পাঠদানের জন্য যে পাঠ্যপুস্তক আছে তাদের নাম কি? তাদের নাম আছে বাংলার ক্ষেত্রে ভাষা পাঠ, তাই না, এবং ইংরেজির ক্ষেত্রে আমাদের উইংস নামক যে কর্মপত্রটি রয়েছে সেই দুটো ব্যাকরণকে শিক্ষা দেয়। এবার দেখো, ব্যাকরণ পাঠের যে প্রয়োজনীয়তা সেটা কি। তো ব্যাকরণের মাধ্যমে আমরা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি এবং স্বরূপ বিশ্লেষণ করি, তাই না। অর্থাৎ ব্যাকরণগত বিভিন্ন গঠন আমরা জানতে পারি কোনো ভাষার। এই যেমন ক্রিয়ার কাল, ওই যে বললাম কালকে এক্সাম দিতে যাব আর কাল এক্সাম দিতে গিয়েছিলাম, এই উভয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে দুটো কথার মধ্যে। ব্যাকরণ ভাষার বিভিন্ন উপাদান সম্পর্কে নির্ণয় করে, উদ্দেশ্য বিধেয় যেমন। ঠিক আছে, যদি তোমার নাম করে বলে যে যদু কাল এক্সাম দিতে যাবে, তাহলে এখানে যদু নামক একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো আমরা পড়েছি উদ্দেশ্য বিধেয় বা সাবজেক্ট প্রেডিকেট, তাই না। তো সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাকরণ দেখো যদু নামক নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলছে। অর্থাৎ ব্যাকরণের জ্ঞান আমাদের আছে বলেই আমরা বুঝতে পারলাম যে যদু নামক ব্যক্তি সেই এখানে উদ্দেশ্য, আর তাকেই বলা হচ্ছে যে এই ব্যক্তিটি কালকে এক্সাম দিতে যাবে। ঠিক আছে, বিশুদ্ধভাবে ভাষা প্রয়োগ করতে ব্যাকরণের জ্ঞান অপরিহার্য। দেখবে বাচ্চা ছেলেরা, একদম বাচ্চা যখন নতুন নতুন কথা বলতে শেখে, হ্যাঁ, মোটামুটি এই ধরো 4 বছর বয়স বা 5 বছর বয়স, সেই টাইমে দেখবে অনেক সময় তারা অনেক ভুল বলে থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ব্যাকরণের যেহেতু বোধ সেইভাবে গড়ে ওঠেনি, সেই কারণে সেই কারণে তারা বিভিন্ন জিনিস ভুল বলে থাকে। যেমন আজকে সকালেরই একটা ঘটনা, একটা ছোট্ট বাচ্চা, সে আজকে বলছে কি না আমাকে প্রচণ্ড ঠান্ডা করছে, সোয়েটারটা খুলে দেওয়ার জন্য। অর্থাৎ সে দেখো এখানে কথা বলতে গিয়ে কিন্তু উল্টে ফেলেছে। অর্থাৎ তার এখন গরম করছে, অনেকটা সকাল হয়ে যাওয়ার পর সূর্যের আলোতে তার গরম করছে, গরম করার জন্য সোয়েটার খোলার কথা বলতে গিয়ে সে বলছে আমার ঠান্ডা করছে, আমাকে সোয়েটারটা খুলে দাও। ঠিক আছে, তো এরকমভাবে তাদের মধ্যে ভাষা বলতে গিয়ে, কথা বলতে গিয়ে ওরকম ছোট ছোট ভুল হয়। শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয়, আমাদের বড়দের মধ্যে অনেক ভুল হয়। যেমন আমরাও এখন অনেককে কি বলে থাকি, জলকে খাবো বলে থাকি, তাই না, জল খাবো বলে থাকি। জলকে কি খাওয়া যায়? খাওয়া যায় না, তবু আমরা জল খাবো বলে থাকি, তাই না, জল পান করব না বলে। তো এই ধরনের যে ভাষাগত ভুল সেগুলো কিন্তু এই ব্যাকরণের কারণে হয়ে থাকে। ঠিক আছে, বিভিন্ন সাহিত্য পড়ে সাহিত্যের রস আস্বাদন করতে সাহায্য করে। অর্থাৎ কোনো কঠিন সাহিত্য সেখানে আমরা যদি ব্যাকরণগত আমাদের বোধ না থাকে, তাহলে সে তার অর্থ কিন্তু আমরা বুঝতে পারবো না। মানে যেগুলো সাধু ভাষায় রচিত, চরবোনা পাঠ বলে একরকম পাঠ আমরা পড়বো এরপরে বাংলা পেডাগজিতে, চরবোনা পাঠ, সেটা মূলত প্রবন্ধ পাঠের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ প্রবন্ধ যেগুলো, সেগুলো খুব কঠিন ভাষাতে লেখা থাকে। তার যে সারমর্ম, তার যে জিস্ট, সেটা বোঝার জন্য, যেমন শক্ত খাবারকে আমরা চিবিয়ে চিবিয়ে খাই, ঠিক সেরকম কোনো প্রবন্ধ পড়ে তার যে সারমর্ম সেটা বোঝার জন্য বা সেটাকে নির্ভুলভাবে পড়ার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ওই চর্বণা পাঠ, মানে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে যেমন খাবার খাই সেরকমভাবে ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হয়। তো সেই ধরনের পাঠ করার জন্য মনে রাখবে, চর্বণা পাঠ করার জন্য কিন্তু আমাদের ব্যাকরণ বোধ থাকা প্রয়োজন। আচ্ছা, তারপর দেখো নির্ভুলভাবে লেখা এবং নির্ভুলভাবে কথা বলা, এটা তো প্রথমেই বললাম যে ব্যাকরণের জ্ঞান না থাকলে কথা বলতে গিয়ে ভুল হতে পারে, লিখতে গিয়েও ভুল হতে পারে। যেমন ওই যে একটা তোমাদের উদাহরণ দিলাম, সাইকেল রাখার যে নারীর ব্যাপারটা, আর ওদিকে এক্সাম দিতে যাব আর এক্সাম দিতে গিয়েছিলাম, এই ব্যাপারগুলো। তো এই সমস্ত কারণের জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে। এবার পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে তোমাদের? পরীক্ষাতে ডাইরেক্টলি তোমাদের দিতে পারে যে নিচের কোনটি ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তার মধ্যে পড়ে, এরকমভাবে।
ঠিক আছে। দেখো, প্রাথমিক স্তরের ছেলে মেয়েদের কাছে ব্যাকরণের নিয়ম গঠনগত দিকের থেকে ব্যবহারিক দিকটি বেশি প্রয়োজনীয়, তাই চেষ্টা করতে হবে ব্যাকরণের কঠিন নিয়ম নিয়ম শৃঙ্খলা তাদের শেখানোর আগে বাস্তবে তারা যাতে ব্যাকরণ সম্মতভাবে ভাষা ব্যবহার করতে পারে সেদিকে নজর দেওয়া। ঠিক আছে, অর্থাৎ আমরা যে পদ্ধতিতে শিশুদের শেখাবো এই ব্যাকরণ, সেই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতির ইংরেজি কে কেউ বলতে পারবে? আরোহী পদ্ধতিকে আমরা যদি ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ ভেরি গুড, মেথড। ভেরি গুড, ইন্ডাকটিভ মেথড। এখানে কি করা হয়, কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায়? উদাহরণ থেকে উদাহরণ থেকে উদাহরণ সূত্র। থেকে সূত্র। উদাহরণ থেকে সূত্র। উদাহরণ থেকে সূত্রের দিকে, একদম তাই। অর্থাৎ বিশেষ থেকে, আমরা এখানে উদাহরণকে বিশেষ বলা হয়, বিশেষ থেকে কিসের দিকে যায়? সাধারণের দিকে। সাধারণ। হ্যাঁ, বিশেষ থেকে সাধারণ। ঠিক আছে, বা উদাহরণ থেকে সূত্র, যে কোনো রকম ভাবে পরীক্ষায় কিন্তু আসতে পারে, এটা সম্পর্কে আজকে আলোচনা করব। মনে রাখবে, যে কোনো ভাষার, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, অন্য যে কোনো ভাষা হোক, পৃথিবীর যে কোনো ভাষার ব্যাকরণ শিক্ষাদানের সঠিক এবং সবথেকে কার্যকর পদ্ধতি হলো এই আরোহী পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা দেখো, প্রাথমিক স্তরের ছেলে মেয়েদের ব্যাকরণের নিয়ম গঠনগত দিকের থেকে ব্যবহারিক দিকটা বেশি প্রয়োজন। অর্থাৎ আমরা যখন ছোট্ট বাচ্চা থাকি, দেখো সেই টাইমে ক্রিয়ার কাল কি, হ্যাঁ, অতীত কাকে বলে, বর্তমান কাকে বলে, ভবিষ্যৎ কাকে বলে, এই সব কি আমাদের মুখস্থ করা আগে দরকার পড়ে? পড়ে না গো। কারণ আমাদের দরকার হয় কেবলমাত্র আমাদের যে মনের ভাব, যে কথাবার্তা, সেটা বলার জন্য ভাষা শেখা সেই টাইমে। তাই সেই কারণে সেই সময়তে এই যে লিখিত যে ব্যাকরণের রূপ, এই সমস্ত নিয়ম কানুন এগুলো মুখস্থ করার থেকে সঠিকভাবে কথা বলাটা কিন্তু বাচ্চাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়। ঠিক আছে, তবে তারা ভাষা ব্যবহার করতে পারে সেদিকে নজর দেওয়া, অর্থাৎ যাতে তারা বিভিন্ন ব্যাকরণের নিয়ম মুখস্থ করতে না বসে যায় ছোটবেলাতেই। মানে ছোটবেলা মানে কি, তুমি অবশ্যই টিচার হবে প্রাইমারি স্কুলে, সেই বয়সের যে বাচ্চারা 5 বছর 6 বছরের বাচ্চারা, তারা যেন ব্যাকরণের নিয়ম মুখস্থ করতে না বুঝে যায়। তুমি তাকে যখন, সে যখন বলল যে আমি কালকে এক্সাম দিতে যাব, ঠিক আছে, বা ধরো কালকে এক্সাম আছে, তো কোনো একটা বাচ্চা তোমাকে বললো যে আমি ম্যাম আমি কালকে, বা স্যার বা ম্যাম আমি কালকে এক্সাম দিতে এসেছিলাম। অর্থাৎ তুমি দেখছো সে এখানে ভুল বলছে, অর্থাৎ কাল থেকে এক্সাম, অর্থাৎ কাল এখানে বলতে হয় কি, যে আমি কাল এক্সাম দিতে আসবো বলতে হয়, এখানে সে এসেছিলাম বলছে। এই জায়গাতে এবার তুমি যদি তাকে ব্ল্যাকবোর্ড নিয়ে বোঝাতে বসে যাও যে এটা কি, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে ভবিষ্যৎ, সেই জায়গায় সে কিন্তু বুঝতে পারবে না। তখন তাকে সহজ ভাষায় মৌখিকভাবে বোঝাতে হবে যে না, যে জিনিসটা আমরা কালকে করব সেখানে সেটাকে তোমার এইভাবে বলা উচিত যে কালকে এক্সাম দিতে আসবো, বা কালকে সেখানে যাব, আর যেটা হয়ে গেছে সেটার জন্য এরকম ভাষা তুমি ব্যবহার করবে। তো এইভাবে কথার মাধ্যমে যেন তাদের বোঝানো যায়। ঠিক এটাই আরোহী পদ্ধতি, যেখানে বলা হচ্ছে সাধারণ বা সূত্র আগে আমরা শেখাবো না, আগে তাদের বিশেষ বিশেষ উদাহরণ দেব, তাদের কথাবার্তার মাধ্যমে তাদের ব্যাকরণ শেখাবো। মানে ব্যাকরণ শেখাটা যেন তাদের কাছে একটা বোরিং না লাগে। ঠিক আছে, দেখো আমরা জানি প্রতিটি শিশু ব্যাকরণ শিখে জন্মায় না, আমরা কেউই গ্রামার শিখে জন্মাইনি। আমরা মাতৃভাষা আত্মীকরণের ক্ষেত্রে আগের দিন পড়েছি, মাতৃভাষা আত্মীকরণের সময় আগে মানুষ কি করে, আগে ভাষাকে শেখে, পরে ব্যাকরণ শেখে। কিন্তু অন্যান্য কোনো বিদেশি ভাষা যখন আমরা শিখি, সেটা ইংরেজি হতে পারে বা অন্য কোনো, তখন আমরা কি করি, জিটিএম মেথড প্রয়োগ করি, জিটিএম। অর্থাৎ প্রথমে আমরা গ্রামারটিকে শিখি, গ্রামার ব্যাকরণকে আগে শিখি, তারপরে সেগুলোকে ট্রান্সলেট করে করে শিখি। ঠিক আছে, দেখো প্রতিটি শিশু আগে মাতৃভাষা শেখে এবং পরে মাতৃভাষার ব্যাকরণ শেখে। এটা কিন্তু কেবলমাত্র তার মাদার টাঙের ক্ষেত্রে, অর্থাৎ মাতৃভাষার ক্ষেত্রে। সমস্ত ভাষার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। একটি শিশু প্রথমে মাতৃভাষা শিখবে, তারপরে মাতৃভাষার ব্যাকরণ শিখবে। সহজ ভাষায় বললে, দেখো না, তুমি যখন ক্লাস 6-7-এ উঠলে, তখন তুমি ক্রিয়ার কাল সম্পর্কে ধারণা এলো তোমার, যে এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এটা অতীত। কিন্তু যখন একটা 4 বছরের বাচ্চা আমরা ছিলাম, তখন কিন্তু এসব কিছুই জানতাম না, তাই না? কিন্তু আমরা তখনও কিন্তু কথা বলতে পারতাম। দেখো, ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, এই প্রচুর পদ্ধতি রয়েছে। সেগুলোর মধ্যে যেগুলো যেগুলো আমাদের সিলেবাসে আছে, সেগুলো সব তোমাদের আলোচনা করা হবে। তার মধ্যে দুটো পদ্ধতি তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অবরোহী পদ্ধতি, একটা হচ্ছে আরোহী পদ্ধতি। ঠিক আছে, দেখো এই যে সূত্র পদ্ধতি, আচ্ছা এই সূত্র পদ্ধতিটা অন্য আরেকটা নামের সাথেও সম্পর্কযুক্ত, কোনটা বলো তো, আরোহী না অবরোহী সূত্র পদ্ধতিটা? অবরোহী। অবরোহী। ঠিক অবরোহী আছে, মনে রাখবে, হ্যাঁ অবরোহী। এইটাকে নিয়ে এবার বলে দিই, 22 সালে প্রশ্নটা এসেছিল। একটা প্রশ্ন যেটা এসেছিল, ওই যে তোমার সূত্র থেকে উদাহরণের দিকে যায়, এবার সেখানে অপশনে দুটোই দিয়ে দিয়েছিল, অবরোহীও ছিল, সূত্র পদ্ধতিও ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে দুটোতেই কিন্তু নম্বর দিয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে এই সূত্র পদ্ধতি, অবরোহী পদ্ধতি
অনেক সময়তে ডিফারেন্স ভাবে দিতে পারে উত্তরে বা পরীক্ষাতেও তোমাদের অপশনে দিতে পারে, কিন্তু যে কোনো একটা করলেই তোমরা নম্বর পেয়ে যাবে। আশা করি এরকম ভুল আর দ্বিতীয়বার করবে না পর্ষদ। তবুও যদি করে একই জিনিস। ঠিক আছে, উভয় পদ্ধতি কি ধরনের পদ্ধতি? নিরস পদ্ধতি, মনে রাখবে নিরস। নিরস মানে কি? নিরস মানে রসহীন, অর্থাৎ যার মধ্যে কোনো রকম রস নেই। হ্যাঁ, ঠিক একটা যার শুকিয়ে কোনো যাওয়া রস আমের নেই। মতো, হ্যাঁ নিরস। ঠিক আছে, নিরস মানে কি, যে সেই জিনিসটাকে আমরা নিরস বলবো যেটা শিখতে গিয়ে আমরা বা শিশুরা আনন্দিত হবে না। ঠিক আছে, শিশুদেরকে যখন যদি তুমি ক্রিয়ার কাল সন্ধি এসব পড়াও, বোর্ডে শুধু সন্ধির নিয়ম লিখিয়ে যাও, তাহলে কি তাদের আনন্দ হবে না? তাই না? ঠিক যেহেতু তাদের আনন্দের রস নেই, সেই কারণে এই পদ্ধতিগুলোকে নিরস বলা হচ্ছে। ঠিক আছে, অপরদিকে এই যে আরোহী পদ্ধতি, এই আরোহী পদ্ধতি কিন্তু আনন্দ পায় এই পদ্ধতিতে শিশুদের ব্যাকরণ শেখালে। ঠিক আছে, তো এই পদ্ধতিগুলো রয়েছে: সূত্র পদ্ধতি, ভাষা পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, আরোহী অবরোহী প্রভৃতি পদ্ধতিগুলো উল্লেখযোগ্য। তো দেখো, প্রথমে আসি সূত্র পদ্ধতি, যেটাই তোমরা এতদিন পর্যন্ত মোটামুটি সবাই ডিএলএড করার সময় বা আগেও বাড়িতে পড়েছো অবরোহী আরোহী সম্পর্কে। তো অবরোহীটা পুরোপুরি সূত্র পদ্ধতি। দেখো, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের বারবার ব্যাকরণের সূত্রগুলো পড়ে মুখস্থ করাতে হয়। ঠিক আছে, ব্যাকরণ বইগুলোতে প্রত্যেক সূত্রের সঙ্গে অনেক উদাহরণ দেওয়া থাকে। একটা যদি আমরা সহজ উদাহরণ দিই, দেখো আমরা ছোটবেলায় যখন নামতা শিখেছি, কেমন 2 1 কে 2, তাই না, 2 2 গুণ 4, 2 3 6, এরকম ভাবে নামতা কিন্তু আমরা পরপর পরপর মুখস্থ করে শিখেছি। পরবর্তীতে ধরো তুমি ক্লাস 1-এ পড়ছো, তখন তোমাকে বাড়ি থেকে জোর করে বকে মেরে এরকম ভাবে নামতা শেখানো হলো। পরবর্তীতে তুমি ক্লাস 3-তে উঠলে, তখন দেখলে যে আরে 8 আর 4 কত, সেটা নামটা মুখস্থ রাখার কি দরকার, এটা তো আমি গুণ করলেই পেয়ে যাবো উত্তর। তাই না? দেখো, আমরা প্রথমে কিন্তু এখানে কিন্তু আমাদের সূত্র পদ্ধতি প্রয়োগ করা হলো, তাই না, অর্থাৎ মুখস্থ করানো হলো, নির্বোধ মুখস্থকরণ করানো হলো এখানে। পরবর্তীতে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে নামটা মনে রাখার থেকে এরকম ভাবে আমরা তো গুণ করেই পেয়ে যাই, তাই না? ঠিক এই জিনিসটাই হচ্ছে সূত্র পদ্ধতিতে, যে প্রথমে তাদেরকে মুখস্থ করানো হয় বিভিন্ন সূত্রগুলো। গণিতের ক্ষেত্রেও হতে পারে, ব্যাকরণের ক্ষেত্রেও হতে পারে। তারপরে তাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে দেখানো হয় যে 2 2 গুণ 4 কেন হচ্ছে, কারণ 2-কে 2 দিয়ে গুণ করলে আমরা 4 পাই, সেই জন্য 2 2 গুণ 4 হচ্ছে। এরকম ভাবে মানে প্রথমে আগে এটা মুখস্থ করানো হবে, তারপরে এটাকে উদাহরণ দিয়ে দেখানো হবে। ঠিক আছে, দেখো, প্রথমে সবকিছু পড়ে মুখস্থ করতে হয়। ব্যাকরণ বইগুলিতে প্রত্যেক সূত্রের সঙ্গে অনেক উদাহরণ দেওয়া থাকে। শিক্ষার্থীরা সূত্রগুলো মুখস্থ করার পর উদাহরণগুলির মধ্যে সূত্রগুলির প্রয়োগ কিভাবে ঘটেছে তা বোঝার চেষ্টা করে। ঠিক আছে, দেখো, এটি অতি প্রাচীন পদ্ধতি। যদি প্রশ্ন আসে যে ব্যাকরণ শিক্ষাদানের সবথেকে প্রাচীন পদ্ধতি কোনটি, সেটি কি হয়ে যাবে? সূত্র পদ্ধতি বা অবরোহী পদ্ধতি, এটা সবথেকে প্রাচীন পদ্ধতি। আবার যদি প্রশ্ন আসে যে ব্যাকরণ শিক্ষাদানের সবথেকে বহুল ব্যবহৃত পদ্ধতি কোনটি, অর্থাৎ সবথেকে বেশি কোন পদ্ধতি ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু উত্তর হবে সূত্র পদ্ধতি বা অবরোহী পদ্ধতি, আরোহী নয় কিন্তু। আরোহী হচ্ছে শিশু মনোবিজ্ঞান সম্মত শ্রেষ্ঠ পদ্ধতি, কিন্তু আজও গোটা ভারতবর্ষে সবথেকে বেশি, গোটা পৃথিবীতে সবথেকে বেশি গ্রামার শেখানো হয় এই সূত্র পদ্ধতিতে বা অবরোহী পদ্ধতিতে, এটা মনে রাখবে। যদি প্রশ্ন আসে গণিত শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি কোনটা, সেখানে কিন্তু অবরোহী পদ্ধতি উত্তর হবে, আরোহী নয়। যে কোনো ভাষার ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি আরোহী, কিন্তু ম্যাথামেটিক্স শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি অবরোহী। ঠিক আছে, দেখো, এটি অতি প্রাচীন পদ্ধতি। সূত্রের আকারে ভাষার ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ করা হয় বলে এই পদ্ধতিকে সূত্র পদ্ধতি বা সিদ্ধান্ত পদ্ধতি বলা হয়। তো এই পদ্ধতিটার অপর নাম কি? সিদ্ধান্ত পদ্ধতি। ঠিক আছে, যদি পরীক্ষায় সিদ্ধান্ত পদ্ধতি থেকে প্রশ্ন দেয়, তো মনে রাখবে এটা সেটাই, যেটা অবরোহী সেটাই সূত্র, সেটাই সিদ্ধান্ত। দেখো, এটি দীর্ঘ প্রচলিত প্রাচীন পদ্ধতি, অর্থাৎ অনেক আগে থেকে এইভাবে শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। ব্যাকরণ বইটি শিক্ষার্থীর হাতে থাকলে তারা বাড়িতে শিক্ষকের সাহায্য ছাড়াই মুখস্থ করে নিতে পারে। ঠিক আছে, যেমন যদি বামন দেবের বই খোলো তোমরা, তখনই দেখতে পাবে যে একাধিক সন্ধি চ্যাপ্টার খুললে প্রচুর দেখো সন্ধির উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, যে এই যোগ এই সমান এই, এরকম ভাবে পরে সেগুলোকে বলা হয়েছে যে কেন হয়েছে। তো এই জিনিসটা মানে টিচারের সেখানে দরকার নেই, বইটি থাকলেই তোমরা মুখস্থ করতে পারবে। আর যে মুখস্থটা হবে সেটা অবশ্যই নির্বোধ মুখস্থকরণ হবে, অর্থাৎ বুঝতে পারবে না, না বুঝে মুখস্থ করতে হবে আমাদের। দেখো, বর্তমান শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর পাওয়ার ইঁদুর দৌড়ে এই মুখস্থ বিদ্যাটি বেশ কার্যকর, তাই না? অর্থাৎ এখানে কে কত প্রশ্ন মুখস্থ করে তার উত্তর লিখতে পারে, সেটাই এখানে মেন ফ্যাক্ট। কোনো স্কিল ডেভেলপ কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় হয় না। তাহলে এই যে পদ্ধতি, টোটাল এই পদ্ধতি পড়ে আমরা কি বুঝলাম? এটা অবশ্যই একটা নেগেটিভ পদ্ধতি, তাই না? শিশুদের শিক্ষাদানের জন্য এই পদ্ধতি নেগেটিভ, অর্থাৎ এই ফর্মুলা প্রয়োগ করে আমরা কিন্তু শিশুদেরকে গ্রামার টিচ করব না। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা নিরস পদ্ধতি। ঠিক আছে, এটা অমনোবিজ্ঞান সম্মত পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে না।
এবার আসি পরবর্তীতে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির অসুবিধা কি রয়েছে। দেখো, এটি অমনোবৈজ্ঞানিক একটি প্রাচীন পদ্ধতি, মনোবিজ্ঞান সম্মত নয়। ঠিক আছে, দেখো এই পদ্ধতি অনুসরণে শিক্ষার্থীদের পাঠদান করলে ব্যাকরণ বিষয়ে তাদের ভীতি জন্মায়। যখন তুমি ক্লাস ফোরে পড়ছো, যখন তো সে একবার মনে করো যখন ক্লাস সেভেনে সংস্কৃত সাবজেক্ট যখন ছিল, একটা সংস্কৃত গ্রামার ছিল, নর নর নরা এরকম মুখস্থ করতে হতো, তাই না? আমরা কি আদেও বুঝতে পেরেছি কি ওটা? হ্যাঁ, যারা সংস্কৃত নিয়ে এবার গ্র্যাজুয়েশন করেছে তারা হয়তো ভালো করে বলতে পারবে যে কেন ওগুলো মুখস্থ করতে হয়েছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আমরা সেই টাইমে মুখস্থ করেছি, পরীক্ষায় এসেছে 5 নম্বর, লিখে নম্বর পেয়েছি, ক্লাসে ভালো নম্বর নিয়ে রেজাল্ট করেছি ভালো, কিন্তু আদেও কেন মুখস্থ করেছি বা ওই জিনিসটা কি, কেন আমাদের মুখস্থ করতে হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মনে নেই। বা ওই যে আরেকটা ছিল তি তসন্তি সিথস্তমি বস্ম, এগুলো কেন মুখস্থ করেছি এখনও দেখো মনে রয়েছে ক্লাস 7 থেকে, কিন্তু কেন করেছি এগুলো আমরা কিন্তু জানি না। তো এই ধরনের পদ্ধতিতে ব্যাকরণ শিক্ষাদান করানো হয়েছে আমাদেরকে, সূত্র পদ্ধতিতে, অর্থাৎ মুখস্থ করানো হয়েছে, যেটা অমনোবৈজ্ঞানিক। এবং যখনই একটা ক্লাস সেভেনের বাচ্চা, সে যদি ওই নর নর নরা বা লতা লত লতা এইসব যদি তখন তার মুখস্থ না হবে আর অনেক বড় হয় গুলিয়ে যায় দেখবে মাঝে মাঝে, তাই না? তখনই তার কি হবে, ব্যাকরণ সম্পর্কে একটা ভয় জন্মাবে। তোমাকে আমি কালকে মুখস্থ করতে দিলাম, তুমি আজকে স্কুলে এসে বলতে পারলে না, তোমাকে বকা হলো, বেঞ্চের ওপর কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো, বা তোমাকে 2 ঘা মার দেওয়া হলো। তো এর ফলে কি হবে, তোমার একটা বিশাল ভয় লাগবে, পরের দিনকে বাড়িতে গিয়ে ব্যাকরণ বই সন্ধ্যাবেলায় খুলতেই ভয় লাগবে যে এটা আবার মুখস্থ করতে হবে, তাই না? তো না বুঝে মুখস্থ করার জন্য ব্যাকরণ সাবজেক্টটা সম্পর্কে শিক্ষার্থীদের একটা বিশাল ভয় তৈরি হয়ে যায়। গণিতের ক্ষেত্রেও তাই হয়। দেখো, শিক্ষার্থীদের মনে হতে পারে ব্যাকরণ বইটি যথেষ্ট, শিক্ষক না বোঝালেও চলবে। তাদের মনে হয় কি যে হ্যাঁ, ব্যাকরণ বইটা পড়ে মুখস্থ করলেই হবে, শিক্ষকের দরকার নেই। দেখো, শিক্ষার্থীরা যা শেখে দীর্ঘস্থায়ী হয় না, অর্থাৎ তাড়াতাড়ি ভুলে যায়। আমরা দেখো নর নর নরা অনেকেই ভুলে গেছি আমরা কিন্তু, কারণ এই পদ্ধতিতে শিক্ষার্থীদের নিজস্ব বোধ বুদ্ধির প্রকাশ কিন্তু ঘটে না। দেখো, ভাষা পদ্ধতি, এরপর রয়েছে দ্বিতীয় পদ্ধতি ভাষা পদ্ধতি। ভাষা পদ্ধতি খুব ভালো একটা পদ্ধতি। এখানে কি না, কোনো একটা জিনিস যখন আমরা পড়াচ্ছি বা পড়ছি, সেই সেই পড়ার থেকেই কিন্তু আমাদের গ্রামাটিক্যাল যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে পড়ানো হয়। দেখবে বর্তমানে ক্লাস 5-এর ক্লাস 6-এর যে সমস্ত ইংরেজি বইগুলো রয়েছে সেখানে দেখবে অ্যাক্টিভিটি বলে টাস্ক থাকে। আমাদের সময় কি থাকতো, যে কোনো একটা গল্প থাকলো, সেই গল্প থেকে প্রশ্ন থাকতো, এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলে আলাদা সেকশন থাকতো, পরীক্ষাতেও আসতো, তাই না? গ্রামার থেকে সেখানে ভয়েস চেঞ্জ পড়তো, ন্যারেশন চেঞ্জ পড়তো, টেন্স পড়তো, পার্টস অফ স্পিচ পড়তো, জেন্ডার পড়তো, এই সমস্ত কিছু গ্রামারের একটা আলাদা থাকতো। এবং দেখবে গ্রামারের একটা আলাদা বই কিনতে হতো, মোটা করে পিসি দাস বলো বা হাইলাইটস বলো, পিকে মুখার্জি, এই সমস্ত কিছু বই আমরা কিন্তু কিনতাম। এবার বর্তমানে যে মানে 2012 সাল থেকে যে সমস্ত বইগুলো চালু হয়েছে সেখানে দেখবে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 6 এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো রয়েছে, এবং সেখানে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে ওই গল্প থেকে, মানে ধরো ক্লাস 8-এর ধরো হ্যাপি প্রিন্স, তো হ্যাপি প্রিন্স থেকেই কোনো একটা লাইন তুলে দিয়ে বলা হয়েছে এটা ন্যারেশন চেঞ্জ করার জন্য, হ্যাপি প্রিন্স থেকেই কোনো একটা লাইন তুলে দিয়ে বলা হয়েছে এটার ভয়েস চেঞ্জ করার জন্য। অর্থাৎ গ্রামার যেটা শেখানো হচ্ছে সেটা টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট থেকে যেটা পড়েছে শিশুরা, যে গল্প, সেই গল্পেরই লাইন বাই লাইন ধরে আমরা সেখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ আমরা ধরছি। যেমন ধরো কোনো একটা এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে মার্ক করে দেওয়া হলো, এবং এখানে তোমাকে বলা হলো যে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সেগুলো দেখাতে। তো এরকমই যে আমাদের চেনা জায়গা থেকেই আমাদের ব্যাকরণগুলো শেখানো হচ্ছে, এটাই হচ্ছে ভাষা পদ্ধতি। দেখো, সাহিত্যের পাঠদানকালে ব্যাখ্যা, বিশ্লেষণ, সংশ্লেষণ, আলোচনা ইত্যাদির মধ্যে যখন ব্যাকরণগত প্রয়োগগুলো উন্মোচন করে ব্যাকরণ শিক্ষাদান করা হয়, তখন তাকে ব্যাকরণ শিক্ষাদানের ভাষা পদ্ধতি বলে। অর্থাৎ মুখে বলার মাধ্যমে বা আর আমাদের ভাষা জানা। পদ্ধতিতে আরেকবার বলুন তো, আচ্ছা, শুনতে পারিনি। আচ্ছা বলে দিচ্ছি। তো ভাষা পদ্ধতি হচ্ছে কি, যে জিনিসটা আমাদের জানার মধ্যে রয়েছে, আমাদের আয়ত্তের মধ্যে, সেই জিনিস থেকেই ব্যাকরণ শিক্ষাদান। যেমন ক্লাস 7-এ ধরো একটা, 8-এ সম্ভবত হ্যাপি প্রিন্স বলে যে একটা ইংরেজিতে গল্প আছে, হ্যাঁ, বা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট বলে আছে সম্ভবত ক্লাস 7, 8 কিংবা 9 ভুলে গেছি আমি। তো যাই হোক, ওরকম যে ইংরেজিতে গল্পগুলো এখন রয়েছে, তো সেই গল্প থেকেই দেখবে লাইন তুলে দিয়ে প্রশ্ন দিয়েছে, যে কোনো একটা লাইন তুলে দিল, এবার সেখান থেকেই ন্যারেশন চেঞ্জ করতে দিল, সেটার চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন এরকম ভাবে। তো মানে শিশুরা যে গল্পটা বা যে কবিতাটা পড়ছে, সেখান থেকেই তারা টেক্সচুয়াল গ্রামারগুলো করছে। অর্থাৎ এটাই ভাষা পদ্ধতি, যে আমরা যে কথা বলছি, আমরা যে জিনিসগুলো সাহিত্য বাংলা পড়াতে গিয়ে স্যার যে সমস্ত গল্পগুলো পড়াচ্ছেন, সেই গল্প থেকেই তোমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ, এগুলো,
ঠিক আছে, এটাই ভাষা পদ্ধতি। দেখো এখানে সাহিত্য পাঠদানের সময় সাহিত্যের মধ্যে থাকা ব্যাকরণের প্রয়োগগুলো দেখানো হয়। এছাড়া ভাষাকে আশ্রয় করে সাহিত্য সভা, আলোচনা সভা, বিতর্ক, প্রশ্নোত্তর দ্বারা ব্যাকরণ চর্চার অভ্যাস গড়ে তোলা সম্ভব হয়। মানে ব্যাপারটা তোমাদের টেটের সাথেও তো সম্পর্কযুক্ত। দেখো তোমাদের টেটে আমরা জানি বাংলাতে কি পড়ে, একটা করে তোমার ওই যে মডেল আছে, মানে কি বলে ওটাকে, প্যাসেজ মেসেজ আছে, দেয় হ্যাঁ একটা। প্যাসেজ আছে। এবার সেই টেক্সট। প্যাসেজ থেকেই দেয় না, হুম, দেখবে গ্রামারগুলো, যে এটি অব্যয় পদ নাকি কোন পদ, এরকম ভাবে ওই প্যাসেজ বা ব্যাকরণ গুলো কবিতারই, দেয় হ্যাঁ আর কি। কবিতারই কোনো একটা লাইন লিখে দিল, আন্ডারলাইন করে দিল, বললে এটা কারক নির্ণয় করতে, বা এটা কোন পদ, অব্যয় না ক্রিয়া, তোমাকে আইডেন্টিফাই করতে। এটাই হচ্ছে ভাষা পদ্ধতি, যে তুমি যে ধরনের ভাষা নিয়ে কথা বলছো বা যে জিনিস তুমি পড়ছো, সেখান থেকেই টেক্সচুয়াল গ্রামার তোমাকে দেওয়া হচ্ছে, বা টেক্সচুয়াল গ্রামার তোমাকে সেখান থেকে শেখানো হচ্ছে। এটাই হচ্ছে ভাষা পদ্ধতি আমাদের। এর সুবিধা কি? দেখো এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থী উভয়ই সক্রিয় থাকে, ব্যাকরণ চর্চা ধারাবাহিকভাবে এগিয়ে চলে, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কাছে আসার একটা সম্ভাবনা তৈরি হয়, তার একটা গুড রিলেশন তৈরি হয়। এছাড়া কি দেখো, সাহিত্যের সঙ্গে এই পদ্ধতির সম্পর্ক থাকার কারণে পাঠটি হয় খুব আনন্দদায়ক। অর্থাৎ একটা যদি আনসিন প্যাসেজ থেকে তোমাদের দেওয়া হয়, তখন সেটার মানে বুঝতে পারবে না অনেকে, তো সেই কারণে বিরক্ত বোধ আসবে। এবার যদি আমাদের সিন প্যাসেজ থেকে আসা হয়, তখন সেই গ্রামারটাকে করতেও আমাদের আনন্দ লাগবে। এই পদ্ধতি বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ বাস্তবে আমরা যেটা পড়েছি, যেটা শিখেছি, সেখান থেকেই গ্রামারগুলো করানো হচ্ছে। ভাষা পদ্ধতির বেশ কিছু অসুবিধাও রয়েছে, যেমন কি এই পদ্ধতিতে মানে সম্পূর্ণ করতে অনেক সময় লাগে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় একটা গল্প দেওয়া হলো 10 লাইনের গল্প, এবার সেই 10 লাইনের গল্প থেকেই তুমি সেখানে কোনটা ন্যারেশন করাবে, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ক্লজ, ফেস, এই সমস্ত কিছু ওই গল্প থেকে শেখানো কি সম্ভব? সম্ভব নয়। তো এটা একটা অসুবিধা, যে একটা গল্প থেকে সমস্ত গ্রামারের সমস্ত জিনিস সেখানে খুঁজে পাওয়া একটা অসুবিধা হয়। এছাড়া কি এটিকে স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি বলা যায় না, কারণ সমস্ত কিছু এই যে বললাম, গ্রামারের যত কিছু শেখার জিনিস রয়েছে, ভয়েস, ন্যারেশন, টেন্স, সমস্ত কিছু একটা গল্প বা একটা কবিতার মধ্যে না পাওয়া যেতেই পারে। বা যদি তুমি ভয়েস চেঞ্জ পাও, হয়তো দেখা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স খুঁজে পেলাম না, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেটা কিন্তু শেখাতে পারলাম না স্টুডেন্টদের। তো এটা একটা এই পদ্ধতির অসুবিধা। দেখো যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছাড়া এই পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি বলি যে যথেষ্ট শিক্ষিত শিক্ষক যদি না হন, হ্যাঁ এই ধরো যেমন এসএসসিতে বেরোচ্ছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে গেছে, সেই ধরনের টিচার, তারা কি, তারা টেক্সটের থেকে খুঁজে না পেতেই পারেন যে কোনখান থেকে ন্যারেশন করানো যেতে পারে সেই জিনিসটা। এছাড়া কি দেখো, স্বল্প মেধার যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, তারা কি হয় না, এই পদ্ধতি সম্পূর্ণ অনুসরণ করতে পারে না। এবার এদের এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হয়, আমাদের আনসিনের ক্ষেত্রেও সমস্যা হয় তাদের, মানে তারা গ্রামারটা বুঝতে পারে না ঠিকঠাক। হ্যাঁ, তো তাদের মধ্যে তখন হীনমন্যতা তৈরি হয়। তো অসুবিধা জানার খুব একটা আমাদের দরকার নেই, ভাষা পদ্ধতি কি এইটুকু শুধু জেনে রাখবে। নেক্সট আছে দেখো বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে কোনো একটা বড় অংশকে ছোট ছোট খণ্ডে ভেঙে নেওয়া। ঠিক আছে, ভেঙে নেওয়া, ব্রোক করা। ওকে, দেখো সম্পূর্ণ বিশ্লেষণের দ্বারা ব্যাকরণের সূত্রগুলো বারবার শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করে ব্যাকরণ শিক্ষাদান করা হয়, যে পদ্ধতির দ্বারা, তাকে বিশ্লেষণ পদ্ধতি বলে। এই পদ্ধতি একটি প্রচলিত পদ্ধতি, এটা প্রচলিত, কিন্তু সব থেকে বেশি প্রচলিত কোনটা বললাম? অবরোহীটা। ঠিক আছে, দেখো শিক্ষার্থীদের পরিচিত জগৎ থেকে উদাহরণ তুলে বিশ্লেষণের দ্বারা সূত্রগুলোর মর্মার্থ শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়। যেমন ধরো কোনো একটা সন্ধির সূত্র তোমাকে বলা হলো, ঠিক আছে, বা ধরো এই যে দল শেখানো হলো, দল, তো সেখানে যদি সূত্রগুলো তোমাদের মুখস্থ করা হয়, যে স্বরান্ত হলে মুক্ত হয়, ব্যঞ্জনান্ত হলে রুদ্ধ হয়, এরকম ভাবে যে সূত্রগুলো আছে সেগুলো মুখস্থ করলে আমাদের অনেকটা কঠিন লেগে যায়। যে স্বরান্ত মানে কি? স্বর অন্ত, অর্থাৎ যে দলের শেষে স্বর রয়েছে, তাই না? দল তোমাদের করিয়েছি, স্বরের অন্ত হলে সেটা তখন মুক্ত দল হয়। তো স্বরান্ত, মুক্ত দল, এই সমস্ত কিছু বললে তখন বুঝতে সমস্যা হয়। তখন কি করা হচ্ছে, এই যে কথাটাই স্বরান্ত মুক্ত দল, স্বরান্ত মুক্ত দল, তো তখনই এটাকে যখন ভেঙে বোঝানো হচ্ছে, যে কোনো একটা শব্দের যখন শেষের বর্ণটি স্বরবর্ণের মতো উচ্চারিত হচ্ছে, তখন তার দল হচ্ছে মুক্ত দল। এরকমভাবে যখন ভেঙে বোঝানো হচ্ছে, বিশ্লেষণ করে বোঝানো হচ্ছে, তখন গ্রামারটিকে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারছে। তো বিশ্লেষণের দ্বারা যখন কোনো একটা ব্যাকরণের সূত্রকে সূত্র হিসাবে না করিয়ে সেই সূত্রটাকে বিভিন্ন পদ্ধতিতে ভেঙে নেওয়া হচ্ছে, এবং ভেঙে সহজ ভাষায় শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে। তো এটাই হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। মানে এরকম যে ছোটবেলায় হতো না, যে কোনো একটা ধরো
কোনো একটা ধরো খাবার তুমি খাচ্ছ, হতে পারে একটা নাড়ু খাচ্ছ তুমি, নাড়ুটা প্রচণ্ড শক্ত, ঠিক আছে, তো সেই শক্ত নাড়ুটাকে তোমার মা কি করতেন, ভেঙে দিতেন, তারপর তোমাকে দিতেন, তুমি আস্তে আস্তে খেতে সেটা। বা আখ যখন খেতে ছোটোবেলায়, হ্যাঁ, যাদের ছোটোবেলাতে দাঁতে পোকা লাগতো তারা আখ ছাড়াতে পারতে না, তখন সেটাকে কেউ ছাড়িয়ে দিত, আখের খোসা যেটা সেটা, তারপরে আখ খাওয়া যেত। তো এরকমই যে কঠিন জিনিসটাকে ভেঙে সহজ করে দেওয়া, তারপরে শিক্ষার্থীদেরকে সেটা খেতে দেওয়া, সেরকমই ব্যাপার। দেখো বিশ্লেষণ পদ্ধতির সুবিধা কি রয়েছে, যে শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়, শিক্ষার্থীরা কঠিন জিনিসকে সহজ করে ভেঙে নেওয়ার মধ্যে যে ধারণা সেটা তাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয়ত কি দেখো, এখানে উদাহরণগুলো ভেঙে বিশ্লেষণের মাধ্যমে দেখানো হয় কিভাবে উদাহরণ থেকে সংজ্ঞা এবং সূত্র তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে বললাম আমরা আরোহী পদ্ধতি, সেই আরোহী পদ্ধতিতে আমরা যখন উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাচ্ছি, উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাচ্ছি, কিভাবে এই উদাহরণের সাথে সংজ্ঞাটি সম্পর্কযুক্ত, সেই জিনিসটা কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে বোঝাতে পারছি। দেখো বিশ্লেষণের ফলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে নিরস মনে হয় না। অর্থাৎ যখন আমরা শুধুমাত্র সংজ্ঞা বা সূত্রগুলো তাদের মুখস্থ করাবো, সেটা তখন নিরস শিক্ষাদান হয়ে যাবে। কিন্তু সূত্রটা কোথা থেকে এলো সেটা যখন শিক্ষার্থীদের বোঝাবো, সেটা কিন্তু তাদের মধ্যে আর নিরস মনে হবে না। বিশ্লেষণ পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে, সেগুলো কি দেখো, যে কোনো বিশ্লেষণ মাত্রই সময় সাপেক্ষ হয়ে থাকে, নির্দিষ্ট সময়ে পাঠ্যসূচি শেষ করা কষ্টসাধ্য হয়, উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের কাছে বিষয়টি একঘেয়েমির মনে হয়, ঠিক আছে। এবার দেখো ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি বা টেক্সট বুক মেথড যেটাকে বলা হয়, এটা কি, এটা হচ্ছে, এটা অবশ্যই নেগেটিভ হিসাবে ধরা হবে, কারণ এখানে একটাই টিএলএম ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুক। পর্ষদ নির্দেশিত পাঠ্যক্রমের ভিত্তিতে রচিত যে পাঠ্য বইগুলো পড়ানো হয়, শিক্ষক শিক্ষিকা যদি গভীর এবং ধৈর্য অধ্যাবসায়ের সঙ্গে ব্যাকরণের প্রতিটি বিষয় সাবলীলভাবে বুঝিয়ে দেন, তবে শিক্ষার্থীরা অতিমাত্রায় ব্যাকরণ পাঠে উৎসাহ বোধ করবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যে যে টেক্সট বুক দেওয়া হয়, কেবলমাত্র সেই টেক্সট বুককে ব্যবহার করে ব্যাকরণকে শেখাবো। অর্থাৎ যা যা দেওয়া আছে টেক্সট বুকে, সেইগুলোকেই শিক্ষক শিক্ষিকারা বোঝাবেন। হ্যাঁ, সেটা পাঠ্য বই হতে পারে বা ব্যাকরণের বই হতে পারে, ঠিক আছে। দেখো এখানে শিক্ষকের ভূমিকা কম হওয়ায় শিক্ষার্থীরা অতিমাত্রায় পুস্তক কেন্দ্রিক এবং মুখস্থ নির্ভর হয়ে পড়ে, যে কারণে এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। শিক্ষার্থীদের কি মনে হবে, যে হ্যাঁ আমাদের এই যে জায়গাগুলো মুখস্থ করে নেব, তারপর পরীক্ষায় লিখে দেবো, নম্বর পেয়ে যাবো, ব্যাস। ওই যেমন আমাদের সেই নরা মুখস্থ করা হয়েছিল সংস্কৃত ব্যাকরণে, সেরকম। তো এইটা হচ্ছে টেক্সট বুক মেথড, যেখানে টেক্সট বুকের মধ্যে থাকে আর সেগুলোকে মুখস্থ করে শিক্ষার্থীরা লেখে। এর কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা। সুবিধা কি না, খুব দ্রুত আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো, তাই না। আমি গ্রামার বইটা নিলাম, তোমাদের বলে দিলাম যে পুজোর ছুটি রয়েছে 1 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত, এগুলো সব মুখস্থ করে আসবে, পড়ে আসবে, আমি ছুটির পরে ধরবো। তো এগিয়ে গেল পড়াশুনো, তাই না, আমাকে খাটতেও হলো না, বোঝাতেও হলো না তোমাদের। তো এরকমভাবে খুব অল্প সময় সিলেবাস শেষ করা যায়, এটা যেমন এর একটা সুবিধা, তেমনি এর বেশ কিছু অসুবিধাও রয়েছে। দেখো শিক্ষক অল্প সময় এবং অল্প পরিশ্রমে বিভিন্ন অধ্যায় ধরে আলোচনা করতে পারেন, সময় খুব কম লাগে। পড়ানো বাড়ির কাজ দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের পরিশ্রম কম হয়, অর্থাৎ টিচারকে খাটতে হয় না, তিনি শুধু বলে দেবেন 1 পেজ থেকে 10 পেজ পর্যন্ত পড়ে আসবে, ব্যাস, শিক্ষার্থীরা পড়ে আসবে বা শিক্ষার্থীদের দায়িত্ব। দেখো শ্রেণীতে পাঠ দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর কাছে বইটি থাকা বাধ্যতামূলক, অর্থাৎ শ্রেণীতে যদি 30 জন ছেলে মেয়ে থাকে, সেখানে যদি 25 জনের কাছে গ্রামার বইটাই না থাকে, তাহলে কি টেক্সট বুক পদ্ধতি হবে না। অর্থাৎ টেক্সট বুক থেকে যে টিচার করাবেন গ্রামার, তাদের কাছে বই নেই, যে কারণে এটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারে না। দেখো ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতির বেশ কিছু অসুবিধা রয়েছে, যেমন কি প্রথমত এটা নীরস পদ্ধতি, একটা নীরস, অর্থাৎ আনন্দ পায় না শিক্ষার্থীরা এই পদ্ধতিতে। মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া হয়, যেটা আমরা পড়লাম, ঠিক আছে। দেখো শিক্ষার্থীরা অতিরিক্ত পুস্তক নির্ভর হয়ে যায়, তাদের নিজস্ব বৃদ্ধিকে কাজে লাগায় না তারা। দুর্বল লেখকের লেখা বই শিক্ষক শিক্ষার্থীকে বিভ্রান্ত করে, অর্থাৎ বিভিন্ন গ্রামার বই দেখা যায় যেখানে বিভিন্ন জিনিস ভুল দেওয়া থাকে, তো সেই জিনিসগুলোর কারণে শিক্ষার্থীরা কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। কোনো বইয়ে একটা ধরো কারকের একটা নিয়ম দেওয়া রয়েছে, অন্য বইয়ে অন্য রকম রয়েছে, তো সেই কারণে তারা বিভ্রান্ত হয়ে যায়। তারপর কি অধিকাংশ ব্যাকরণ বই পুরনো পদ্ধতিকে অনুসরণ করে লেখে, অর্থাৎ এখানে অবরোহী পদ্ধতি, সূত্র থেকে সূত্র থেকে উদাহরণের দিকে, এরকম ভাবে বেশিরভাগ বই এখনো লেখা হয়, ঠিক আছে। ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি নিরস হয়ে যায়। এরপরে রয়েছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি, সেটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ, বা তোমরা এটাকে মেথডও বলতে পারো ইংরেজিতে, বা অবরোহী পদ্ধতি। দেখো এই পদ্ধতি তর্কবিজ্ঞানের ডিডাকটিভ লজিক এর মূল সূত্র থেকে পরিকল্পিত। তাহলে কি ডিডাকটিভ লজিক বা তর্ক বিজ্ঞান থেকে এই যে পদ্ধতি সেটা এসেছে, অবরোহী পদ্ধতি এসেছে কোথা থেকে, তাহলে তর্ক বিজ্ঞান থেকে, মনে রাখবে। এই পদ্ধতি বর্তমানে খুব প্রচলিত, সব থেকে বেশি প্রচলিত, ঠিক আছে, সব থেকে বেশি প্রচলিত।
দেখো, সূত্র থেকে উদাহরণের জ্ঞান আহরণের রীতিকে তর্কবিজ্ঞানে অবরোহী পদ্ধতি বলা হয়। এটা তোমরা সবাই মোটামুটি জানো। যেমন কি, এই যে দেখো সূত্র কিছু দেওয়া রয়েছে যে সমস্ত প্রাণী মরণশীল, গরু একটি প্রাণী। এরপরে আমরা কি এলাম, উদাহরণ নিলাম গরু মরণশীল। ঠিক আছে, আমরা প্রথমে দেখো সূত্রে গেলাম সমস্ত প্রাণী মরণশীল, গরু প্রাণী। তাহলে সমস্ত প্রাণী একদিন না একদিন মারা যাবে, গরুও একটা প্রাণী, তার মানে কি গরুটাও একদিন না একদিন মারা যাবে। তো এইভাবে প্রথমে সূত্র দেওয়া হলো দুটো, তারপরে এখানে এসে উদাহরণটা দেওয়া হলো। ঠিক আছে, গরু মরণশীল। তো এরকম জিনিস, এটা আরো সহজভাবে বললে কি না, তুমি ধরো একটা বাচ্চা ছেলেকে অঙ্ক করাতে গেছো, তাকে তুমি এরকম ভাবে দেখিয়ে দিলে যে তোমার এরকম ভাবে তাকে তুমি যোগ শেখাচ্ছ। ঠিক আছে, এরকম ভাবে তুমি যোগটা করে দেখিয়ে দিলে এরকম ভাবে যোগ করতে হয়, এরকম ভাবে বিয়োগ করতে হয়, এরকম ভাবে গুণ করতে হয়। ঠিক আছে, এগুলো তুমি করে করে দেখিয়ে দিলে তাকে। ঠিক আছে, বুঝিয়ে দিলে প্রত্যেকটা যে এর সাথে এর যোগ, এর সাথে এর যোগ, গুণের সময় এরকম এরকম ভাবে, এখানে শূন্য দিয়ে আবার এখানে এখানে, মানে যা যা প্রসেস রয়েছে তুমি করে করে দেখালে। দুটো দুটো তিনটে করে দেখালে, তারপরে তাকে বলে তুমি একটা চেষ্টা করো, দিই তাকে একটা তুমি সমাধান করার জন্য দিলে। এটা হচ্ছে তোমার, প্রথমে তুমি দেখো উদাহরণ দিলে, তারপরে তুমি গেলে যে সূত্রে, অর্থাৎ এইভাবে ফাইনালাইজ সিদ্ধান্তে তুমি শেষে গেলে যে এইভাবে গুণ করা যায়। এবার যদি আমরা উল্টো জিনিসটা দেখি, যদি আমরা প্রথমে সূত্র বলে দিই যে যোগের সময় এককের ঘর থেকে শুরু করবে, পরপর সংখ্যাগুলোকে নিয়ে দাগ কাটবে এবং দাগ কেটে উত্তর লিখবে, এরকম ভাবে যদি আমরা প্রথমে বলে দিই, তারপরে শিক্ষার্থীরা করতে যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। ঠিক আছে, তো সেরকমই ব্যাপার যে এখানে সূত্র থেকে উদাহরণের দিকে না যাওয়া হচ্ছে, কিন্তু আমাদের উচিত উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া। দেখো, এভাবে ব্যাকরণের সূত্র মেনে, যেমন অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। অর্থাৎ এই যে সন্ধির নিয়ম, যে অ কিংবা আয়ের পর যদি আবার পরবর্তীতে অ কিংবা আ থাকে, তাহলে উভয়ে মিলে কি হয়, আকার হয়। সন্ধির নিয়ম এগুলো। যদিও এই নিয়ম নির্ভর সন্ধি মুখস্থ করা খুবই কঠিন, যে কারণে আমিও চাই না তোমাদের এরকমভাবে নিয়ম নির্ভরভাবে করাতে, সেই কারণেই সন্ধিটা এখনো বাকি রেখেছি। ঠিক আছে, বিশেষ কিছু উদাহরণ রয়েছে, আর কিছু আমাদের নিপাতনের সিদ্ধ সন্ধি রয়েছে, সেগুলোকে মুখস্থ করতে হবে আমাদের। ঠিক আছে, দেখো, আম, তো এই যে সন্ধি নিয়ম, তো আমি যদি প্রথমে এই সূত্রটাকে মুখস্থ করতে বলি, তারপরে কিছু উদাহরণ দিই, তাহলে সেটা একরকম হয়ে গেল। কিন্তু যদি আমি আগে উদাহরণ দিই, দেখো দেব, এখানে বয়ের সাথে অ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এখানে অকার আছে, আর আলয়ে তো আকার আছে। তো অকার কিংবা আকারের পর দেখো অকার, অকারের পর আকার আছে, সেই কারণে এখানে উভয় মিলে আকার হয়ে গেছে, দেখো বয়ে আকার রয়েছে। তো এরকম ভাবে যদি ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপরে যদি আমি সূত্রটা বলি, আগে প্রথমে এটা বললাম, এটা ফার্স্ট, তারপরে এটা সেকেন্ডে যখন বললাম, সেটা হলো কি উদাহরণ থেকে সূত্রের দিকে এলাম আমরা। আর যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ এই সূত্রটাকে আগে মুখস্থ করতে বলি, তারপরে বলি দেখো এই কারণে দেবালয়টা এরকম দেবযুক্ত আলয় হলো, দেবাযুক্ত আলয় হয়নি, তাহলে কিন্তু তখন বোঝা যাবে না বা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তো বারবার এই ধরনের নানা উদাহরণ দিয়ে অনুশীলনের মাধ্যমে সূত্র জ্ঞানকে সুপ্রতিষ্ঠিত এবং সুদৃঢ় করা হয়। তবে এই পদ্ধতিতে মনোবিজ্ঞানের সূত্র খাটে না, কারণ এই পদ্ধতিতে জানা থেকে অজানায় বা পরিচিত থেকে অপরিচিতর পথে যাওয়ার সুযোগ নেই। ঠিক আছে, নোন থেকে আননোনের দিকে যাওয়া যায় না। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে, এই যে আমাদের ডিডাকটিভ অ্যাপ্রোচ বা অবরোহী পদ্ধতি, সেখানে কি হচ্ছে, প্রথমে আমরা আননোনকে জানছি, তারপরে আমরা নোন। ওকে, অজানা থেকে জানার দিকে যাচ্ছি, এটা ভালো নয়। ঠিক আছে, আগে জানা জিনিস, সহজ জিনিস আগে জানতে হবে, নোন জিনিসটা আগে জানতে হবে, নোন টু আননোন, এটা হচ্ছে শিখনের নীতি। এবার দেখো আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি, আহ, আচ্ছা, দেখো, ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি, তো উদাহরণ বিশ্লেষণের পদ্ধতি বলা হয় এটার অন্য নাম। দেখো, বর্তমানে এই পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়েছে, ব্যাকরণ শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি। আরোহমূলক তর্কবিজ্ঞান বা ইন্ডাকটিভ লজিক থেকে এই পদ্ধতির উৎপত্তি। ওটা ছিল কি ডিডাকটিভ লজিক, অবরোহমূলক তর্কবিজ্ঞান থেকে অবরোহী পদ্ধতির জন্ম হয়েছে, আর আরোহমূলক তর্কবিজ্ঞান থেকে আরোহী পদ্ধতির জন্ম হয়েছে। অর্থাৎ ব্যাকরণের যে দুটো পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো সবই তর্ক বিজ্ঞান থেকে এসেছে। ঠিক আছে, তর্ক বিজ্ঞান। আর আমরা এই যে সাবজেক্টটি আজকে পড়ছি, শিশু মনোবিদ্যা বা মনোবিজ্ঞান, সেই মনোবিজ্ঞানটা কোন কোন সাবজেক্ট থেকে এসেছে, কেউ বলতে পারবে? মনোবিজ্ঞান এটা কোথা থেকে এসেছে? দর্শন, ভেরি গুড, দর্শন থেকে এসেছে এটা। ঠিক আছে, ফিলোসফি, হ্যাঁ, দর্শন। মনোবিজ্ঞান আগে দর্শনের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে দর্শনের থেকে পৃথক হয়ে মনোবিজ্ঞান নামে একটা বিষয় হয়েছে।
ঠিক সেরকমই তর্ক বিজ্ঞান থেকে এই আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির জন্ম হয়েছে। দেখো, তো এখানে আরোহী পদ্ধতি আরোহমূলক তর্ক বিজ্ঞানের মূল নীতির উপর ভিত্তি করে আরোহী পদ্ধতি পরিকল্পিত হয়েছে। এটি অবরোহী পদ্ধতির বিপরীত পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে উদাহরণগুলোকে বিশ্লেষণ করে শেষে সূত্রমূলক সিদ্ধান্তে যাওয়া হয়। যেমন যদু মরণশীল, হরি মরণশীল, সমস্ত মানুষই মরণশীল। সুতরাং আমরা সূত্র, দেখো সূত্রের দিকে এলাম যে যদু মানে একটা মানুষের নাম, সে মরণশীল। হরি একটা মানুষের নাম, সে মরণশীল। এরকমভাবে আরও 15-20 জন মানুষের নামের কথা বললাম আমরা, তারপরে এসে বলছি অর্থাৎ সমস্ত মানুষই মরণশীল। ঠিক আছে, এরকম প্রথমে প্রচুর উদাহরণ দেওয়া হবে শিক্ষার্থীদেরকে, উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো হবে, তারপরে সূত্রটিকে বোঝানো হবে। দেখো, ব্যাকরণের ক্ষেত্রে এই পদ্ধতি নিম্নরূপে প্রয়োগ করা যায়। যেমন দেখো, সন্ধিরই উদাহরণ দেওয়া হয়েছে, হিমযুক্ত অচল হিমাচল। ঠিক আছে, হিমযুক্ত আলয় হিমালয়, কথাযুক্ত অমৃত কথামৃত, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। এই প্রত্যেকটা উদাহরণ দেওয়া হলো, তারপরে এবার সূত্রটা বলা হচ্ছে অ কিংবা আয়ের পর অ কিংবা আ থাকলে উভয় মিলে আ হয়। দেখো এখানে অ কিংবা আয়ের পর অ কিংবা আ থাকলে, অর্থাৎ অ এর পরে অ আছে মিলে আ হয়েছে, অ এর পরে আ আছে মিলে আ হয়েছে, আয়ের পরে অ আছে মিলে আ হয়েছে। অর্থাৎ অ এবং আ পরপর থাকলে বা তোমার কি বলে ওটাকে, চেঞ্জ ভাবে থাকলে, একটা অ একটা আ এরকম থাকলে শেষে যে কোনো কিছুই থাকুক উভয় মিলে আকারই হবে, অকার হবে না। এই জিনিসটা শেখানোর জন্য আমরা প্রথমে প্রচুর উদাহরণ দিয়েছি, তারপরে সূত্রটাকে কিন্তু লিখেছি। অতএব সূত্র হলো অকার কিংবা আকারের পর আকার কিংবা অকার থাকলে দুইয়ে মিলে আকার হয়। তো ওই আকার আগের বর্ণে যুক্ত হয়। এই জিনিসটা কিভাবে, উদাহরণ দেখো প্রচুর উদাহরণ আগে দেওয়া হয়েছে, তারপরে শেষে সূত্র বলা হয়েছে। উদাহরণ বিশ্লেষণ করে সূত্র বা সিদ্ধান্তে নির্ণীত হয় বলে এটিকে অনেকে বিশ্লেষণ পদ্ধতি বলে থাকেন। তো এটাকে বিশ্লেষণ পদ্ধতিও এই পদ্ধতির অন্য নাম। ঠিক আছে, এবার দেখো যাদের ভুল হয় তাদের জন্য এই ছবিটা আমি তখন করিয়েছিলাম। তো এই যে একটা লোক, আমরা জানি যে যারা এরকম পর্বতে ওঠে তাদের আমরা কি বলা হয়, পর্বতারোহী। মাউন্টেন ক্লাইম্বার ইংরেজিতে বলে, বাংলায় বলে পর্বতারোহী। তো দেখো এই পর্বতারোহীর মধ্যে আরোহী কথাটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরোহী কথাটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মনে রাখবো এই যে পর্বতারোহী যে পাহাড়ের নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। তো এখানে মনে রাখবে নিচেতে কি রয়েছে, উদাহরণ গ্রাম বলে একটা গ্রাম রয়েছে, উপরে কি রয়েছে, সূত্রপুর বলে একটা গ্রাম রয়েছে। অর্থাৎ এই যে পর্বত আরোহী, সে কোথা থেকে যাচ্ছে, অবশ্যই পর্বতের উপরে যখন উঠছে মানে সে নিচে থেকে ওঠা শুরু করেছে। অর্থাৎ সে উদাহরণ গ্রাম, অর্থাৎ উদাহরণ থেকে যাচ্ছি আমরা, কোন দিকে যাচ্ছি, সূত্রপুরে, অর্থাৎ সূত্রের দিকে যাচ্ছি। ঠিক আছে, সূত্রের দিকে যাচ্ছি। তো উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া হয় কি, আরোহী পদ্ধতিতে, উদাহরণ থেকে সূত্রের দিকে। এবার এখানে বেশ কিছু কনফিউজিং আছে। যেমন কি, যেমন আমাদের এই যে উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়ার সময় আমাদের বেশ কিছু জিনিস আছে, যেমন উদাহরণ যেটা সেটাকেই বিশেষ বলা হয়। সেটার জন্য তোমাদের বলে দিয়েছিলাম, আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে বিশেষ উদাহরণ প্রয়োগ, বিশেষ বিশেষ উদাহরণ, এই কথাটা আমাদের শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ উদাহরণ মানেই সেটা বিশেষ, উদাহরণ মানেই বিশেষ। তাহলে আমাদের অপশন এরকম ভাবেও দিতে পারে যে আরোহী পদ্ধতিতে আমরা কিভাবে যাই না, বিশেষ থেকে সাধারণের দিকে। আরোহী পদ্ধতিতে বিশেষ, বিশেষ মানেই উদাহরণ, তো বিশেষ থেকে সাধারণ, সাধারণ মানে সূত্র, সাধারণ মানে হচ্ছে সূত্র, আর বিশেষ মানে উদাহরণ। ঠিক আছে, এবার আসি শিক্ষণের নীতির ক্ষেত্রে। মনে রাখবে শিক্ষণের নীতি হলো বিশেষ থেকে সাধারণ। ঠিক আছে, অর্থাৎ আরোহী পদ্ধতির মতোই বিশেষ থেকে সাধারণ, এটা হচ্ছে শিক্ষণের নীতি। আচ্ছা, এবার দেখি কিছু ইম্পর্টেন্ট নোটস তোমাদের রয়েছে, এগুলো বিশেষ করে ইংরেজিতেও রয়েছে বাংলাতেও রয়েছে। যেমন এফসিএ, এফসিএ এর পুরো কথা কি, ইংরেজির জন্য বেশি ইম্পর্টেন্ট এগুলো। দেখো, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এফসিএ বলা হচ্ছে এটাকে। তো এটি এমন একটি ধারণা যেখানে বলা হয় কোনো শিশুকে যে কোনো ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে ডাইরেক্ট কথাবার্তা বলার মাধ্যমে সেই নতুন ভাষা শিক্ষাদান করা হবে, এবং এভাবেই অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি এবং সহজভাবে শিশু ভাষাকে শিখতে পারবে। অর্থাৎ এফসিএতে কি বলা হচ্ছে, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচে বলা হচ্ছে, ধরো তোমাদেরকে আমি ইংরেজি ভাষা শেখাতে চাইছি,
তো কি করা হলো না, হঠাৎ করে নাসরিনকে ধরে আমাদের ইংল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হলো। পিয়ালিকে ধরো আমরা রাশিয়ান ভাষা শেখাবো, তো পিয়ালিকে ধরে রাশিয়াতে ছেড়ে দিয়ে আসা হলো। প্রশান্তকে ধরে আমাদের ধরো সৌদি আরবে ছেড়ে দিয়ে আসা হলো। তো এই ক্ষেত্রে আমরা নাসরিন, পিয়ালি এবং প্রশান্ত তিনজনের ক্ষেত্রেই কি দেখতে পাবো, যে সাধারণ মানুষের থেকে খুব দ্রুত ওরা ভাষাটা শিখছে। অর্থাৎ নাসরিনকে ইংরেজি যাকে যে ভাষা শেখানোর জন্য যেখানে ছেড়ে দিয়ে আসা হয়েছে, ঠিক একইভাবে আরও অন্য তিনজন স্টুডেন্ট ধরো আমাদের নার্গিস, সমৃদ্ধি, আর এটা কে রয়েছে আমাদের প্রসেনজিৎ। তো এই তিনজনকে ধরো ভারতবর্ষেই রাখা হলো এবং একজন ভালো টিচার সমৃদ্ধিকে ইংরেজি শেখাচ্ছেন। অপরদিকে নাসরিনের কোনো টিচার নেই, নাসরিনকে শুধু ইংল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হয়েছে, সেখানে সে 3 মাস থাকবে। সমৃদ্ধিকেও ওই টিচার 3 মাস ইংরেজি শেখাবেন। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সমৃদ্ধির থেকে অনেক ভালো ইংলিশ কোনো টিচারের সাহায্য ছাড়াই খুব অল্প সময়ে নাসরিন শিখে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই এফসিএ মেথড, অর্থাৎ নাসরিন যেখানে থাকছে তার চারপাশে সবাই ইংরেজি বলছে, সেখানে বলতে বলতে একটা হ্যাবিটেশনের মধ্যে চলে আসবে, খুব দ্রুত আমরা আমাদের নাসরিন ইংরেজিটা শিখে যাবে সমৃদ্ধি থেকে। হ্যাঁ, সমৃদ্ধিও শিখবে কিন্তু অনেক দেরি হবে ইংরেজি শিখতে। ঠিক একই জিনিস যে কোনো ভাষার ক্ষেত্রে, রাশিয়ান বলো বা আরবি বলো, উর্দু বলো, বাংলা বলো, সমস্ত ভাষার ক্ষেত্রে এই জিনিসটা, অর্থাৎ একজন স্টুডেন্টকে যদি সেই এনভায়রনমেন্টে ছেড়ে দিয়ে আসা হয় যেখানে চারপাশের মানুষ সেই ভাষাতে কথা বলে, আর একজন স্টুডেন্টকে বাড়িতে বসিয়ে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শিক্ষক বা শিক্ষিকা দিয়ে যদি সেই ভাষাকে শেখানো হয়, তাহলেও যে স্টুডেন্টকে ওই এফসিএ পদ্ধতিতে ওই এনভায়রনমেন্টে ছেড়ে দিয়ে আসা হয়েছে, সে দ্রুত এবং সঠিকভাবে ভাষাটা শিখবে। এটা এফসিএ মেথডের তোমার সার বস্তু, ঠিক আছে? অর্থাৎ ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচে বলা হচ্ছে যে কোনো রকম বই ছাড়া, কোনো রকম গ্রামারের নিয়মকানুন ছাড়া ডাইরেক্ট ডাইরেক্ট অবজারভেশনের মাধ্যমে শিক্ষার্থীকে যে কোনো ভাষা শিক্ষাদান দেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলেছিলাম, দেখো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছিলেন পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আসুসপাম। ঠিক আছে, বাংলা ভাষার ব্যাকরণ, কিন্তু বাংলা ভাষায় নয় এটা। ঠিক আছে, দেখো পরে ইংরেজ পণ্ডিত নরথানিয়েল ব্রাসি হ্যালহেড, তিনি হুগলি থেকে ইংরেজি ভাষার সাধু ভাষার ব্যাকরণ, তার ব্যাকরণ বইটার নাম কি ছিল, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে প্রকাশ করেছিলেন। এই গ্রন্থে বাংলা অক্ষরে প্রথম মুদ্রণ কার্য হয়েছিল। এরপরে বহু ব্যাকরণ লেখা হয়, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বাংলা ভাষায় ব্যাকরণ আমাদের রামমোহনের, ঠিক আছে, রাজা রামমোহন রায়ের লেখা গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, রামমোহন রায়ের লেখা গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ। ঠিক আছে। আচ্ছা, এবার বলো এতদূর পর্যন্ত কোনো জায়গায় কোনো টপিক কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আচ্ছা, এফসিএ, জিটিএম, এগুলো সব আমরা ইংরেজির দিন করবো আবার। হ্যাঁ, রাজা রামমোহন রায়, পল্লব ঠিক বলেছো। হ্যাঁ, ব্রাসি হ্যালহেড যেটা লিখেছিল সৌভিক, ওটা কিন্তু তিনি বাংলা ভাষা নিয়ে লিখেছিলেন, কিন্তু বাংলাতে লেখেননি। ঠিক আছে, মানে এরকম ব্যাপার যে ধরো তুমি কোনো একটা হিন্দি গল্প লিখছো, ভাষাটা হিন্দি তুমি, কিন্তু বাংলায় বানান করে করে লিখছো সেটাকে। ঠিক আছে, সেরকম। তো ব্রাসি হ্যালেট বাংলা ভাষার ব্যাকরণ লিখেছিলেন, কিন্তু বাংলা ভাষা, বাংলা অক্ষর ব্যবহার করে সেই বইটি লেখেননি তিনি। আচ্ছা, হ্যাঁ, রাজা রামমোহন রায়, পিয়ালি প্রভাস। যেমন যেমন মেসেজ লিখি। হ্যাঁ, হ্যাঁ, একদম, আমরা যেমন ওই হোয়াটসঅ্যাপে মেসেজ লিখি, বাংলা ভাষাটা ব্যবহার করি কিন্তু ইংরেজি অক্ষরে, সেরকম ভাবে ওই হ্যালহেড তিনি কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, তাহলে আজকের গ্রামার নিয়ে কোনো সমস্যা আছে কারো, বলো। গ্রামার না, পেডাগজি নিয়ে। না স্যার। না স্যার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার স্যার। সবার? ঠিক আছে, ভেরি গুড। স্যার এমসিকিউ আছে এখানে? বলো। এমসিকিউ প্রশ্ন না, আছে নাকি এখানে? এমসিকিউ নেই আজকে, এমসিকিউ নেই। ঠিক আছে। ঠিক আছে, আর হ্যাঁ, আগের দিন যে তোমাদের ইংরেজির যে টেস্টটা দিয়েছিলাম, যারা যারা স্কোর জানাওনি জানিয়ে দাও, অনেকেই জানায়নি এখনো। ঠিক আছে, দেখি কে কত পেয়েছে, মোটামুটি সবাই ভালো স্কোর করেছো। তো আবারও একটা ইংলিশের তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজকে শেষ করছি এখানে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট সবাইকে। স্যার গুড নাইট। হ্যাঁ। ওকে স্যার। স্যার নাইস। হ্যাঁ।